বিশ্ববিদ্যালয়ে ভোট কারচুপির অভিযোগ করেছে। এদিক দিয়ে জাতীয় পার্টি তো আগেও একটা মুনাফিকের ভূমিকায় ছিল, ব্যালট পরিবর্তন করে তাকে ভোট দিতে দিল। একটা মনের খোরাক নিয়ে অন্তত ডাকসুতে ভোট দেবে। সুপ্রিয় দর্শক, দৈনিক সকালবেলার রাজনৈতিক আলাপচারিতায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে রাজনীতির সাম্প্রতিক প্রসঙ্গ নিয়ে কথা বলি। আমাদের সঙ্গে একজন অতিথি থাকেন। আজকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বা আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আঞ্চলিক সম্পাদক পরিষদের সভাপতি, সাবেক ভিপি, রাজনীতিবিদ এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ সোহেল ভাই। সোহেল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত। আজকে একটি খুব বড় ঘটনা ছিল বাংলাদেশের রাজনীতিতে এবং ছাত্র রাজনীতিতে। সেটি আপনি নিশ্চয়ই জানেন যে আজকে ডাকসুর নির্বাচন ছিল দীর্ঘদিন পরে, এবং নির্বাচনটিকে নিয়ে নানা আগ্রহ ছিল মানুষের। পুরো দেশবাসী নির্বাচনের দিকে তাকিয়েছিলেন। নানা অনিয়ম হয়েছে, অভিযোগ হয়েছে, অনেকে নির্বাচন বর্জন করেছেন এবং জাতীয় রাজনীতি একটা অনেক ধরনের প্রভাব এই নির্বাচন ফেলেছে। আপনি এই পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন? দৈনিক সকালবেলাকে ধন্যবাদ যে আপনি একটা গুরুত্বপূর্ণ টপিক্সের উপরে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। কারণ আমিও ছাত্র রাজনীতিতে একসময় কলেজের ভিপি ছিলাম সেই 90-তে, যার জন্য এই সম্বন্ধে আমারও অনেক আগ্রহ রয়েছে। আর ডাকসুর নির্বাচনটা ওই 90 সনেও হয়েছে। তখন সারা বাংলাদেশের মানুষ ওদিকেই তাকিয়ে থাকতো এবং মানুষের যে উচ্চ আশা ছিল সেই আশা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পূরণ করেছিল বলেই সেই ডাকসুতে ছাত্রদল বিজয়ী হয়েছে এবং তার মধ্য দিয়েই ওই সময় স্বৈরাচার এরশাদের পতন হয়েছে। আর এই সময় একটা নতুন প্রেক্ষাপটে নির্বাচনটা হচ্ছে। 24-এর একটা গণ অভ্যুত্থানের পরে একটা সুন্দর নির্বাচন হবে ডাকসুতে, সবার সেটা প্রত্যাশিত ছিল। একটা প্রথম ভোটের জন্যে যেই ছাত্র, যেই ছাত্রী তারা গত 17 বছরে ভোটার হয়ে ভোট দিতে পারে নাই, একটা মনের খোরাক নিয়ে অন্তত ডাকসুতে ভোট দেবে যারা জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। তা আমরা সেটা প্রত্যাশা করেছিলাম। প্রথমে আমরা আসলে একটু হুচট খেয়েছি যে আজকে এক ছাত্রী কমপ্লেন করেছিল যে তার পরীক্ষা চলতেছে, এর মধ্যে ভোটটা দেওয়াতে সে আসলে অ্যাসেস করতে পারে না কাকে ভালো করে ভোট দেবে। তারপরে সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে অনেকে অনেক প্যানেল দিয়েছে। এই প্যানেলের মধ্যে কিছু গুপ্ত সংগঠনের কথা আসছে, যারা অতীতে ছাত্রলীগ করতো তারা এখন ছাত্র শিবিরের নামে প্যানেল দিয়েছে। আমি দেশ টিভিতে একটা টকশোতে গিয়েছিলাম, তখন বলেছিলাম যে বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের মতো একটা সংগঠন যারা আদর্শের কথা বলে, নীতির কথা বলে, তাদের যে প্যানেলটা 2টা ছেলের নাম ঘোষণা করেছে, 2টা ছেলেই ছাত্রলীগের সম্পাদক ছিল এবং 12-14 বছর তারা এই হোস্টেলে থেকেছে, শান্তিতে ঘুমিয়েছে, শান্তিতে খেয়েছে। তারা যখন সাধারণ ছাত্রীদের উপর হামলা হয়েছে তাদের সময় তারা ছাত্রলীগ করত। এই ছাত্রলীগের 2 ছেলেকে দিয়ে প্রথমেই ডাকসুর নির্বাচনটাকে বিতর্কিত করা হয়েছে। তারপরেও মনে হয়েছিল যাক, ডাকসুর নির্বাচনটা স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করবে এবং ছাত্রছাত্রীরা করেছেও, বাংলাদেশের মানুষের দিকে তাকিয়ে আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেটা, একটু আগে আমি যেটা দেখলাম, ডাকসুর ছাত্র শিবিরের ভিপি উনি ভিতরে ভোট গণনা কেন্দ্রে দাঁড়িয়ে আছে, আর ঠিক বাইরে লকআপের বাইরে দাঁড়িয়ে আছে ছাত্রদলের ভিপি আবিদুলের 24-এর গণ অভ্যুত্থানের সময়ে তার যে ভূমিকা ছিল সেটা অচিন্তনীয়। এবং তাকে, আবিদুলকে সবাই চিনত, কেউ ছাইরা যায়েন না আবিদুল হিসাবে, কারণ সেই তখন প্রথম উদ্বুদ্ধ করেছিল ছেলেদেরকে যে কেউ কাউরে ছাইরে যায়েন না। সে তার বিপ্লবী ভূমিকা ছিল, মিছিলে, আন্দোলনের, সংগ্রামে মাইর খেয়েছে। ও খুব জনপ্রিয় ছেলে। সেই ছেলে বাইরে দাঁড়িয়ে আছে। আর সেই গুপ্ত সংগঠনের এক নেতা ছিল যে ছাত্র শিবিরের বিপি প্রার্থী দাঁড়িয়েছে, সে ভিতরে দাঁড়িয়ে ভোট গণনা দেখছে, কিংবা ভোট গণনা দেখছে না কি করছে সেটার মধ্যে সন্দেহ আছে, যেহেতু তার প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীকে ঢুকতে দেওয়া হচ্ছে না। 1 নাম্বার 2, রোকেয়া হলের মতো জায়গাতে এক ছাত্রী ভোট দিতে গেছে, সেখানে যায় দেখে আগেই সিল মেরে রাখা হয়েছে। সে কমপ্লেন করলো, সেইখানে যে দায়িত্বশীল কর্মকর্তারা তারা সেটাকে মেনে নিল এবং তার ব্যালট পরিবর্তন করে তাকে ভোট দিতে দিল। তাহলে ধরে নেওয়া হলো যে সেখানে সিল মারা হয়েছে। এই অন্যায় কাজটা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ভোট কেন্দ্রে দাঁড়িয়ে। তারপরে যে কাজটা করা হয়েছে যে প্রতিটা জায়গাতে আমি দেখলাম এক ভদ্র মহিলা প্রক্টর নাকি অ্যাসিস্ট্যান্ট প্রক্টর, উনি ছাত্রদলের এজিএসকে ঢুকতে দিচ্ছেন না। আর ঠিক এই জায়গাতেই অন্য সংগঠনের অর্থাৎ শিবিরের দেখলাম প্যানেল বিতরণ করতেছে, এটাতে উনি কোনো বাধা দিচ্ছেন না। এই যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, আমি বড় আগে 3টার কথাই বললাম, আরও বিভিন্ন অভিযোগ আসছে, সেই অভিযোগগুলো নাই ধরলাম। এই 3টা অভিযোগকে যদি আমি আমলে নেই,
তাহলে এটা কি কোনো সুষ্ঠু নির্বাচন বলা উচিত না? আচ্ছা, এখানে আমি একটু আপনাকে থামাতে চাই। সেটা হলো যে এই যে অনিয়ম অভিযোগগুলো আপনি করলেন, আমার তো মনে হয় যে যদি আপনার সরকারের পক্ষ থেকে, বর্তমান অন্তর্বর্তী সরকার বা প্রশাসনের পক্ষ থেকে যদি সহযোগিতা না পায় বা তাদের যদি ইন্ধন না থাকে, তাহলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এ ধরনের কাজ ঘটার কথা না। আপনি কি বিষয়টাকে তাই মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আসলে নির্বাচনের প্রথম থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি, উনি যে 17 বছরে তার অনেক ছবি শেখ সাহেবের সাথে, শেখ হাসিনার সাথে তোলা ছিল। আচ্ছা, উনিও কি গুপ্ত সংগঠনের কেউ কিনা আই ডোন্ট নো, বাট আমার কাছে কেন জানি সন্দেহ হয় যে উনি ওই হাসিনার আমলেও ভালো ছিলেন, ভিসি ছিলেন, ইয়েতে ছিলেন, উনি হুট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন। সবাই ধারণা করলো এই বদললোক কোত্থেকে আসলো। তার বিরুদ্ধে জামাতের কানেকশনের একটা অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে প্রথম থেকেই, এবং তার সিভিও নাকি 32 পৃষ্ঠা, এই ধরনের কথা শোনা যায়। ইয়েস, ধন্যবাদ আপনাকে। এবং তার সিভিতেও এই কথা বলা আছে এবং তার ছবিগুলো ভাইরাল হচ্ছে। এমন একটা বিতর্কিত রূপকে ভিসি বানানোই ঠিক হয় নাই, আর বানালেও তাকে এত বড় দায়িত্ব দিয়ে ডাকসুর মতো একটি ইলেকশন করা উচিত হয় নাই, যার জন্যে এই যে বিতর্কিত অবস্থান আসছে। আমার ধারণা উনি এটার জন্য দায়ী, কারণ উনি যেহেতু ভিসি, উনি ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারেন না। আরেকটা অভিযোগ আসছে প্রক্টরের বিরুদ্ধে যে উনি নাকি মির্জা আব্বাস সাহেবের সাথে মিটিং করেছেন, সেটারও তদন্ত হওয়া উচিত। যদি আব্বাস সাহেব সেখানে যেয়ে থাকেন, ভিডিও ফুটেজ আছে, সেগুলো দেখে তদন্ত আনতে হবে। আপনি এই নির্বাচনের মধ্যেও ফাতেমা ওবামা বিপি প্রার্থী ছিল, সে যে অভিযোগ করেছে যে এখানে ভোট কারচুপি হয়েছে, ছাত্র শিবিরের নেতৃত্বে সেই কাজটা হয়েছে। আপনি অভিযোগ করেছে একজন স্বতন্ত্র প্রার্থী, সে প্রত্যাহার করেছে, এক জিএস প্রার্থী প্রত্যাহার করেছে। আপনি একটা সংগঠনের সম্ভবত সাধারণ সম্পাদক মেঘমাল্লা, সেও অভিযোগ করেছে এই জায়গাতে ভোট কারচুপি হচ্ছে। এত অভিযোগের পরে ডাকসুর মতো একটা নির্বাচনকে বৈধতা দেওয়ার কোনো স্কোপই আমার কাছে থাকে না। তাহলে এই যে আয়নাটা আজকে আমরা দেখলাম, নিজেদের মুখটা আমরা দেখলাম, তাহলে জাতীয় নির্বাচনের ভবিষ্যৎটা কি, এটা কিভাবে দেখছেন? আমি তো সেখানেই বড় হতাশ হচ্ছি যে আসলে গুপ্ত মানুষগুলা, যারা স্পষ্ট করে চোখের উপরে চোখ রেখে সত্য কথা বলতে পারে না, যারা লুকিয়ে কথা বলে, তাদেরকে সাথে নিয়ে আর যাই হোক সুন্দর একটা জিনিস আপনি স্বপ্ন দেখতে পারেন না। কারণ আপনি আপনার কথা, সত্য কথা আপনাকে বুকের উপর দাঁড়িয়ে বলতে হবে। আপনি সেটা বললেন না, আপনি না বলে আপনি লুকিয়ে থাকলেন, সময় সুযোগ মতো আপনি বেরিয়ে আসলেন। এখন তো মনে হচ্ছে যে এই গুপ্ত প্রতিভা এখন সব জায়গাতেই ঢুকে যাচ্ছে এবং সব জায়গাতেই সমস্যার সৃষ্টি করতেছে। এই জন্য এটার একটা আইন হওয়া উচিত আমার কাছে এখন মনে হয়, যে গুপ্ত যারা থাকবে তাদেরকে কখনোই আর সংগঠন বদলিয়ে কোনো সংগঠনে ঢুকতে দেওয়া যাবে না। কারণ আপনি ছাত্রলীগ থেকে এসে ছাত্র শিবিরের মতো জায়গাতে আপনি ভিপি ইলেকশন করতে পারলেন, আপনি কোনো কারণে নির্বাচিত হইতে পারলেন, তাহলে এস্টাবলিশটা কি হবে যে আগামী ভবিষ্যতে কখনো যদি এমন একটা স্বৈরাচার আসে, তাহলে এমন গুপ্ত আরও লোক বের হবে, তারা ওই সময় গুপ্ত সংগঠনের থেকে ছাত্রলীগ করার পরে এসে আবার শিবিরের কথা বলে তারা ভিপি হয়ে যাবে। তাহলে ছাত্র সমাজ কি শিখলো? যে ছাত্র নেতৃত্ব দিবে তারাই তো প্রথম মুনাফিকিটা শিখলো। মুনাফিকি আর যাই হোক কোনো সময় দেশপ্রেম হইতে পারে না। এই ছাত্রদেরকে আমরা মুনাফিকের ক্যারেক্টারে দেখতে চাইনি। আমরা কালকেই হয়তো জানতে পারবো ফলাফলটা কি হয় এবং সেটা প্রত্যাশিত কিনা, জাতি মেনে নেয় কিনা বা ছাত্ররা মেনে নেয় কিনা, সেটা একটা দেখবার বিষয় আছে। আমরা এখন জাতীয় রাজনীতির দিকে তাকাবো। সম্প্রতি তারেক রহমান গ্রেনেড হামলা মামলা থেকে একেবারেই অব্যাহতি পেয়েছেন, এটি একটি বিষয়। এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। বিএনপিও বলছে যে এই নির্বাচন হবে। এখন আমরা এই আর মাত্র 4 মাস হয়তো বাকি আছে নির্বাচনের। তো এই নির্বাচনে এখন যেটা হওয়ার কথা ছিল যে মনোনয়ন দেয়া, বাছাই, লোকদেরকে বাছাই করা, কে কোথায় ইলেকশন করবেন, এই ধরনের প্রস্তুতি কিন্তু মাঠে দেখছি না। এটার কারণ কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আগে ডাকসু ইলেকশনে একটু বাকি ছিল, যে ফলাফলের কথা আপনি বলেছেন, আসলে ফলাফল কি হবে না হবে সেটার দিকে আমার এখন আর নজরটা নেই। আমার নজরটা যে ডাকসুর মতো জায়গাকে বিতর্কিত করার জন্য যারা ভূমিকা নিয়েছে তাদের একটা তদন্ত কমিটি করে সত্যিকারাতেই বিচার করতে হবে। অলরেডি বিতর্কিত হয়ে গেছে বলে আপনি মনে করছেন? আর কি চরম ভাবে হয়েছে। এখন যেই পাশ করুক এই বিতর্কের বাইরে আপনি আর যেতে পারবেন না। একটু আগে যে ছাত্রী মনিটর থেকে আপনি ভোটার তালিকা করবেন সেটাও ওপেন হচ্ছে না।
জি। ভোট গণনা হচ্ছে সেটা নিয়েও কথা হচ্ছে, রাইট। এবং একটা শার্শার রব সেখানে দেখা যাচ্ছে, শাহবাগে মানুষ ভরে গেছে, সবাই মানে উদ্বিগ্ন জি। যে আসলে কি হচ্ছিল। অথচ সারাদিন খুব উৎসব মুখর ভাবে মানুষ ভোট দিতে গেছিল, ছাত্রছাত্রীরা ভোট দিয়েছে 2টা-1টা পর্যন্ত, ভালোই ভোট হয়েছিল। জি, জি। এই কাজটা ধরে রাখার দরকার ছিল। যেটাই নির্বাচনে ফলাফল আসুক, তবে এগুলি চিহ্নিত করে এগুলির বিচার করতে হবে, Right. সেটাই হচ্ছে আমার কথা। আর জাতীয় নির্বাচন নিয়ে আপনি যেটা বলেছেন, জাতীয় নির্বাচনের সময় আছে আরো 4-5 মাস। ইতিমধ্যে ভিতরে ভিতরে সমস্ত সংগঠন প্রস্তুতি নিচ্ছে। আপনি বিএনপির কথা বললেন, তারেক সাহেব এই জন্য চলে আসতেছেন দেশে। উনি আসলে পরে প্রেক্ষাপটটা আরেক রকম হবে। কোন তারিখের মধ্যে আমার আসতে ধারণা পারে? যে আগামী এই মাসের শেষ দিকে, সামনের মাসের ফার্স্ট উইকে ওনার সম্ভাব্য ডেট, উনি চলে আসবেন। উনি আসলে পরিবেশটা আরেকটু অন্যরকম হবে। এর মধ্যে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সব সংগঠনই কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুত আছে, নির্বাচনমুখী। এবং শুধু তাদের জামাত এবং এনসিপি কিন্তু পিআর ইস্যুতে এবং জুলাই সনদ ইস্যুতে এখনো একটু মানে এখন তারা কিন্তু জোরালো অবস্থানে আছে। এটা তো এক ধরনের অনিশ্চয়তা ধন্যবাদ তৈরি আপনাকে করছে। যে এই কথাটা আপনি নিয়ে আসছেন, যে পিআর ইস্যুতে পিছাচ্ছে। আসলে জামাত সবার আগে নির্বাচনে যাবে। কি জন্য যাবে? কারণ জামাতই একমাত্র দল যে 300 সিটে তাদের নমিনেশন দিয়েছে, তাদের প্রার্থীরা কাজ করতেছে, এবং তাদের প্রার্থীরা ঘরে ঘরে ভোট চাচ্ছে, দাঁড়িপাল্লার জন্য ঘুরছে। তাহলে কেন তারা এই বিতর্ক তুলছে? এটা একটা পিআর টিআর কথা বলে ওরা একটু স্পেস দিতে চাচ্ছে। আর এরা তো এখন ক্ষমতার কাছাকাছি আছে, ক্ষমতার কাছাকাছি আছে। 54 বছরের ডাকসুর মতো জায়গাতে একদিন দাঁড়াইতেই পারে নাই। তাদের অঙ্গ সংগঠন শিবির তো দাঁড়িয়ে কথা বলছে, এই যে স্কোপটা পেলো, স্কোপটা তো বের করেছে তারা। এটার মধ্যে তাদের অনেক টাকা ইনভেস্ট আছে। টাকা কোত্থেকে আসে সেটা আরেকটা প্রশ্ন। তাদের অনেক বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলো তাদেরকে সহযোগিতা করতেছে। আর এই বিজনেসের মধ্যেও তারা কিছু গুপ্ত কাজ করে। তারা আসলে নিজেদের নাম না বলে তারা অন্য নাম বলেও বিজনেসে জড়ায় যায়। যেমন আপনি বলেন ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক এস আলম ধ্বংস করে ফেলেছিল, দখল করে নিয়েছিল হাসিনার সময়। হঠাৎ করে এই 24শে আগস্টের 24-এর উত্থানের পরে ইসলামী ব্যাংক দখল করে নিল জামাতে ইসলাম, এবং তার আমির বলল যে সন্তান তার মায়ের কুলে ফিরে এসেছে। তা আমি যদি প্রশ্ন করি যে এই সন্তান যদি আপনার হয়, তো এই সন্তানের নাম কি হবে? এই সন্তানের নাম তো ইসলামী ব্যাংক হতে পারে না, এই সন্তানের নাম হওয়া উচিত জামাতে ইসলামী ব্যাংক। এখানেও কিন্তু দেখেন একটু আড়াল করা হচ্ছে। তাদের আরো প্রতিষ্ঠান আছে ইসলামী ব্যাংক, ওইখানে এটা জামাতে ইসলামী ব্যাংক বলা হয় না, ইসলামী ব্যাংক বলা হয়। আমার কাছে মনে হয় যে এখন সময় এসেছে তার নামে পরিচিত হওয়ার জন্য ইসলামী ব্যাংকে জামাতে ইসলামী ব্যাংক নামে ডাকা উচিত। সুতরাং আমি মনে করি এই গুপ্ত অবস্থান থেকে ফিরে না আসলে পরিবেশ ঘোলাটে হবে, পরিবেশটা ভালো থাকবে না। আর নির্বাচনের বিষয়ে সবার আগে জামাত ইসলাম আসবে, এনসিপি আসবে, তারাও নির্বাচনের জন্য প্রস্তুত। একটু ভিতরে ভিতরে দরবার চলছে, দর কষাকষি চলছে, কোনোভাবে একটু ভাগাভাগি হওয়া যায় কিনা। এদিক দিয়ে জাতীয় পার্টি তো আগেও একটা মুনাফিকের ভূমিকায় ছিল, তাদেরকেও যদি স্টপ করা যায় তাহলে জাতীয় পার্টি না আসলে ওই সিটগুলো তারা একটু ভাগ বসাইতে পারবে। এই জন্য এখানে একটা রাজনীতি চলছে। আসলে রাজনীতিটা চলছে ইলেকশনের জন্য, এবং ইলেকশন যথাসময়ে হবে। তারা সবার আগে অংশগ্রহণ করবে, অলরেডি করেছে। তাদের প্রার্থীরা মাঠে ঘুরে বেড়াচ্ছে। জামাত ইসলামের প্রার্থী 300 ডিক্লেয়ার করেছে। আমার এলাকায় কিশোরগঞ্জের সমস্ত প্রার্থী ডিক্লেয়ার করেছে। অন্য কোনো দল এখনো ডিক্লেয়ার করতে পারে নাই। জমিয়তে উলামায়ে ইসলাম করেছে, ইসলামী আন্দোলন করেছে, আর একটা সংগঠন কে জানি করলো। শুধু বিএনপি এখনো বড় সংগঠন, তারা এখনো ডিক্লেয়ার করে নাই। তবে অচিরেই সেটা হয়ে যাবে ইনশাল্লাহ। জাতীয় নির্বাচনে আপনার একটা অংশগ্রহণের আলাপ আছে, জি। এটা আসলে আমরা একটু জানতে চাই যে জাতীয় নির্বাচনে আপনার অবস্থান কি হবে? নির্বাচন আসলে আমি ছাত্র রাজনীতি করতে করতে বড় হয়েছি। সারা জীবন মানুষের পাশে থাকাই আমার স্বপ্ন ছিল। গত 17 বছরে আমি 17 সেকেন্ডের জন্য এই ফ্যাসিস্টের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, আপোষ ছিল না। আমি 10.5 বছরের সাজা নিয়েছি, আমি শতাধিকের উপরে মামলা খেয়েছি, আমি মাসের পর মাস, দিনের পর দিন জেলে ছিলাম, আমি রিমান্ডে ছিলাম কতদিন তা বলে শেষ করতে পারবো না। এত নির্যাতন, এত কিছুর মাঝখানেও ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করার জন্য আমার একটা স্বপ্ন ছিল, যেই স্বপ্ন দেখতেন আমাদের নেতা, বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যমণি তারেক রহমান, যার জন্যে 80 বছরের একজন বৃদ্ধ মহিলা 6টি বছর কোনো কারণ ছাড়া জেল খেটেছেন, বন্দিত্ব থেকেছেন। এই সমস্ত কিছুর জন্য আমি সেই আন্দোলনে কোনদিন আপোষ করতে যাইনি, কারণ আমি আপোষ করলে আমার রক্তের সাথে আপোষ করা হবে, আমার আদর্শের সাথে করা হবে। আমি সেটা করি নাই বলেই ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে। এখন আমি যেহেতু নির্বাচনে হাওয়া চলছে, আমি সেখানে স্বপ্ন দেখি নির্বাচনের।
আমার দল যদি মনে করে আমাকে নমিনেশন দিবে, আমি প্রত্যাশা করব এবং দলের কাছে আমি আশাও করি, আর দল যে ক্রাইটেরিয়া দিয়েছে যারা গত 17 বছর আন্দোলন সংগ্রামে ছিল, আমি সেখান থেকে মনে হয় এই ক্রাইটেরিয়াতে পড়ি। এই জন্য আমার এলাকার লোকজন মনে করে যে উনি প্রার্থী হইলে ভালো হবে, আমি এই জন্য প্রার্থিতা প্রত্যাশা আপনি করি। তো নিশ্চয়ই জনসংযোগ করছেন, আপনি সারাটা কেমন বুঝছেন যে আপনি? এবং জনগণ আসলে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, এক কথায় যদি আপনি বলেন। ভোটের জন্য এত আগ্রহ তাদের, এই ভোটটাও যদি তাড়াতাড়ি হতো দেশের জন্য মঙ্গল হতো। কারণ সরকার আসলে অনেক উলটপালট সঠিকভাবে কাজ করতে পারতেছে না। আসলে মানুষের যদি সমর্থন না থাকে, মানুষ আপনি ভালো কাজ করলেও বলবো এটা ভালো হয় না, আর মানুষের সমর্থন থাকলে একটু ধৈর্য ধরে বলে এই কাজটা ভালো, এই কাজটা মন্দ। এই জন্যে এত সারা মানুষের, তা আমি মনে করি এই সারার মধ্য দিয়ে একটা সুন্দর ইলেকশন হতে পারে। আমরা গ্রামে গ্রামে যাচ্ছি, মানুষের সাথে কথাবার্তা হচ্ছে। আমি কালকেও গ্রাম থেকে এসেছি, আর প্রতিদিনই গ্রামের সাথেই সংযোগ। সর্বোপরি একটা সুস্থ নির্বাচনের জন্য জাতি মুখিয়ে আছে, যেটাতে ডাকসুর মধ্য দিয়ে আজকে একজন উপদেষ্টাও বলেছেন যে নির্বাচনের ট্রেন ইতিমধ্যে উঠেছে, যাত্রা শুরু করেছে। আমি অনুরোধ করব ডাকসু দিয়ে যে ছোটোখাটো ভুলগুলা হয়েছে কিংবা বড় মাপের বড় দাগের যে ভুলগুলা হয়েছে সেগুলোকে শুধরাইতে হবে ভবিষ্যতে, যেন এই ধরনের প্রশ্নের সম্মুখে আমরা না হই। এই জন্যে আমি গতবারও নমিনেশন পেয়েছিলাম জাতীয় নির্বাচনে, দল আমাকে দিয়েছিল, পরবর্তীতে আবার এটা প্রত্যাহার করে নিয়েছিলেন, পরে আরেকজনকে দিয়েছেন। এইবার আশা করতেছি যে আমাদের মতো তরুণ তো আর আমরা তরুণের মধ্যে পড়ি না, মধ্য বয়সের মধ্যে পড়ি, যারা আন্দোলন সংগ্রাম করে হাসিনাকে বিতাড়িত করেছি, সত্যিকার অর্থে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্যে, সুন্দর বাংলাদেশ যেটা স্বপ্ন তারেক রহমান সাহেব গত 10 মাসে দিয়ে যাচ্ছেন, সেই দেশটা গড়ার জন্য আমি দলের কাছে প্রত্যাশা করি একটা সুস্থ নির্বাচনে আমি প্রার্থী হতে। আমার জন্য দোয়া করবেন। শেষ কথা, মানে ডাকসু এবং জাতীয় নির্বাচন সবকিছু মিলে আপনি শেষ মেসেজটা কি দিতে চান? আমি মেসেজ দিতে চাই যে ডাকসু নির্বাচনে যতই ফলাফল হোক, ভুল ত্রুটি যা হয়েছে, মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে, এই প্রশ্নগুলোকে শেষ করতে হবে। এক প্রার্থীকে আপনি ঘরে ঢুকিয়ে ভোট গণনাতে বসে রাখবেন, আর এক প্রার্থী গেটের সামনে দাঁড়িয়ে থাকবে, চরম অন্যায়। জাতি যা দেখলো, এরপরেও যদি কিছু হয়, জাতি সেটা মানবে না। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট কারচুপির অভিযোগ করেছে সমস্ত দল, সমস্ত সংগঠন, সমস্ত প্রগতিশীল রাজনীতিকরা সেই অভিযোগটা করছে। কেন এই অভিযোগটা আসবে? প্রশাসন যদি নিরপেক্ষই থাকতো তাহলে এই কাজটা হতো না। আমার কাছে মনে হয়েছে ভুল হয়েছে, ভুলগুলো শুধরিয়ে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে আমরা সুন্দরভাবে যেন হয়, প্রশ্নের সম্মুখীন যাতে না হয়, সেই প্রত্যাশা আমি করি। এবং বাংলাদেশ এর মধ্য দিয়ে এগিয়ে যাবে ওয়াসিম, মুগ্ধ, সাইদের রক্তের উপর দাঁড়িয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। ভবিষ্যতে আরো বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা হবে। ধন্যবাদ আপনাকেও, দৈনিক সকালবেলাকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা আমাদের কথা শুনলেন এবং সোহেল ভাইয়ের কথা শুনলেন। আমরা আরো সামনের দিনগুলোতে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।